70 টাকা চালের কেজি খাবো না, আমি 20 টাকা খাবো, এই কথাটা আমি বলতে চাই। এই কথাটা বলতে গিয়ে হাসিনা আমাদের আটকে ছিল, সেটি আর কারো করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ ঠিক যেদিন থেকে চিন্তা করা শুরু করবে যে আমার কোনো প্রভু নেই, যে প্রভুটা শেখ হাসিনা হতে চেয়েছিল, আমার কোনো প্রভু নেই, আমি রাষ্ট্রের মালিক, অর্থাৎ রাষ্ট্রের সকল সিদ্ধান্ত আমার মধ্য দিয়ে যেতে হবে। তারা যে দীর্ঘদিন আওয়ামী লীগ রেজিমের দ্বারা যে ক্ষতিগ্রস্ত, অথবা তাদের যে শোষণ নিষ্পেষণের কারণে যে তারাও হতাশ। বিপ্লব তো আমরা করতে পারিনি গণ অভ্যুত্থানটাকে, যদি গণ অভ্যুত্থানটাকে বিপ্লবের রূপ দিতে পারতাম তাহলে হয়তো এই জটিলতাগুলো থাকতো না। তখন বাকি রাজনৈতিক দলগুলোর অন্যতম নৈতিক দায়িত্ব হয়ে ওঠা উচিত সেই রাজনৈতিক দলটাকে ঠেকানো, যেটি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে, যদিও শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেননি, সে নিজের মতো করেই সংসদে গিয়েছেন। আন্দোলন পরবর্তী সময় কিন্তু আমরা বা শিক্ষার্থীরা তাদের মনের কথাটা বলে গিয়েছে, তারা কি চায়, নতুন বাংলাদেশ, XYZ, অনেক কথা আছে দেয়ালগুলোতে। তো সেগুলো আসলে বাস্তবায়ন করতে ইন্টারিমও ব্যর্থ হয়েছে, এবং সে পুরোপুরি ব্যর্থ বললেই আমি মনে হয় ভালো হয়। যে সকল শিক্ষার্থী আন্দোলন পরপরই ঘরে ফিরে গেছে, যারা একদম চুপ হয়ে গেছে, তাদের কাছে আমার অনুরোধ, আসলে আপনারা কথা বলুন। সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো রংপুরের যে জুলাই আন্দোলন ছিল, শুধু জুলাই আন্দোলন নয়, এছাড়াও আরও যত ন্যায্য অধিকার আদায়ের দাবি, সব আন্দোলনেই ফ্রন্টে থাকা যে ব্যক্তিটি, মোতাক্কিল ভাইয়ের সঙ্গে। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে খুব সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, মানে এতটুকুই পরিচয়, আসলে এর বাইরে আমার কোনো পরিচয় নাই, ব্যক্তি পরিচয় যতটুকু এতটুকুই, আর কিছু আসলে বলি না আর কি, স্বাভাবিকভাবেই। তবে সর্বশেষ জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি। এর আগেও বিগত আপনি যেভাবে বললেন ফ্যাসিস্টের সময় যেমন আমাদের নিরাপদ সড়ক আন্দোলন, তারপর হচ্ছে আপনার আরবর ফাদ হত্যাকাণ্ডের যে আন্দোলন, তারপর বিভিন্ন সময়ে শিক্ষা বা শিক্ষার্থীদের নিয়ে যে আন্দোলনগুলো, সেগুলোতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো মূলত জুলাই আন্দোলনের সময় যেটা আমরা দেখেছিলাম যে মিডিয়াতে হয়তো বা যতটুকু আসে ততটুকুই আমরা জানি, মিডিয়ার বাইরেও আসলে অনেক কিছু ঘটে থাকে। অবশ্যই। তো আপনি সম্মুখ সারিতে ছিলেন, আপনার এক্সপিরিয়েন্সটা বলবেন। আপনার প্রশ্ন ধরে যদি বলতে চাই যে মিডিয়াতে যতটুকু এসেছে আমরা ততটুকু জানি। তো আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটা শব্দ খুব পপুলার হয়েছিল বা জনপ্রিয় হয়েছিল, সমন্বয়ক। তো এখানে কিন্তু যোদ্ধা, ফাইটার বা এরকম শব্দগুলো আসেনি। তো এই সমন্বয় শব্দটা আসলে ভাঙলে বা আমরা যদি প্রপারলি ইলাবোরেশন করি, তাহলে বুঝতে পারি যে ওভারঅল একটা যে কোনো কিছুকে সমন্বয় করেছে বাংলা, বা কোঅর্ডিনেশন করেছে। তো এইটাই ছিল আসলে আমাদের মূল টার্গেট আর কি। যেমন আমরা আন্দোলনটাকে কিভাবে সক্রিয় রাখা, কিভাবে আন্দোলনের একটা প্লট যে ছিল সেই প্লটগুলোকে কিভাবে আরো কার্যকরী করা, দাবি আদায়ের ক্ষেত্রে আরো কিভাবে জোরালোভাবে অবস্থান নেওয়া, এবং ওভারঅল যেহেতু আপনারা সবাই জানেন যে এটি আসলে ছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সেই দেশেরই সরকার বা সেই দেশের রাষ্ট্র ক্ষমতা, তাদের বিরুদ্ধে অস্ত্র চালানো বা নিরস্ত্র মানুষের উপর হামলা। তো ঠিক সেই জায়গাটায় এরকম সশস্ত্র বাহিনী, অর্থাৎ শেখ হাসিনার লেলিয়ে দেওয়া যে বাহিনী, সেই বাহিনীর মুখোমুখি দাঁড়ানোর জন্য মানুষকে ঠিক কতটুকু সমন্বিত হতে হবে, সেই কাজটাই আমরা আসলে মূলত করেছি। শুধু রাজপথে নয়, রাজপথের বাইরেও, এবং যে সকল কর্মসূচি ছিল সেই সকল কর্মসূচিকে ঠিক কিভাবে আরো কার্যকরী করা যায়, সেক্ষেত্রে আমাদের মূল কাজটাই ছিল সমন্বয়ের এবং নেতৃত্ব দেওয়ার। আন্দোলন চলাকালীন সময়ে ভয় ও সাহস কোন জিনিসটা বেশি কাজ করেছিল? মূলত ভয় সাহস দুটোই সমানুপাতিক একটি ব্যাপার। সাহসের জায়গাটা যদি বলি, আমরা আসলে ঠিক সেদিনই আমাদের সাহসের জায়গাটুকু বা ভয়ের জায়গাটুকু কাটিয়ে ফেলেছি, সাহস নিয়ে ফেলেছি। আসলে ঠিক যেদিন আসলে যখন দেখছিলাম যে আমরা শান্তিপূর্ণ অবস্থানে আসলে সরাসরি একটি রাষ্ট্র কিভাবে প্রতিহত করে, সেদিনে আসলে আমাদের ভয়টা কেটে যায়। তবে আমরা একটা জিনিস খুব বারবারই সতর্ক ছিলাম, যে আমাদের যে সহযোদ্ধাদের তাদের যে একটি নিরাপত্তার ব্যাপার, এটি আমাদের সবচেয়ে বড় কনসার্ন ছিল। কারণ আমাদের, যেহেতু আমি আগেই বললাম যে আমরা নিরস্ত্র মানুষ, আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রধান অস্ত্র ছিল লাঠি, বাঁশ, গাছের ডাল, এসবই ছিল। তো এগুলো দিয়ে আসলে ওই আপনার AK-47 বলি, 10mm বুলেট বলি, এগুলোকে ঠেকানো খুব কঠিন একটি ব্যাপার। তো সেই জায়গাতে আমরা সবসময় চেষ্টা করতাম আমাদের সহযোদ্ধা যারা আছে তারা যেন লং টাইম রাজপথে থাকতে পারে, এই ভয়টি আমাদের ছিল তাদের নিরাপত্তার ক্ষেত্রে আর কি। জুলাই আন্দোলন সহ অন্যান্য যত আন্দোলন বাংলাদেশে হয়েছে রিসেন্ট সময়, সবগুলোতেই শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল। জি। তাদের পাশাপাশি সাধারণ জনতার যে ভূমিকা, সেটা আসলে কতটুকু ছিল একটু জানতে চাচ্ছি। এই ক্ষেত্রে যেমন গণ অভ্যুত্থানের সময় বা পরপরই বা গণ অভ্যুত্থানের সময় একটি স্লোগান অথবা একটি
দেয়াল লিখন খুব বেশি পপুলার বা ভাইরাল হয়েছিল যে ছাত্ররা যদি হার মানতো তাহলে উর্দুই থাকতো রাষ্ট্রভাষা, এরকম একটা ব্যাপার। তো আমরা যেটা দেখেছি জুলাই আন্দোলনের সময় একটি কথা খুব বেশি ভাইরাল বা একটি স্লোগান খুব বেশি ভাইরাল হয়েছিল যে ছাত্ররা যদি হার মানতো বা এরকম উর্দুই হতো রাষ্ট্রভাষা, এরকম কিছু একটা। তো আমরা বা আমি নিজে যেটা বিশ্বাস করি, আসলে এই বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা আছি, আমরা এই দেশের মানুষের লড়াই সংগ্রামটাকে কখনো ভুলিনি। এবং সেটা কৈবর্তের বিদ্রোহ হোক, ফকির সন্ন্যাসী বিদ্রোহ হোক, এবং আপনার দেবী চৌধুরানীর লড়াই হোক, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হোক, ক্ষুদিরাম থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, তারপর 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সবকিছুর প্রেক্ষিতেই ছাত্রদের একটা অগ্রগণ্য ভূমিকা ছিল। তো এক্ষেত্রে এবার যেটা হয়েছে, ছাত্রদের পাশাপাশি যে গণ অভ্যুত্থান হওয়ার পিছনে যে একটি কারণ, সেটি অন্যতম কারণ হচ্ছে মানুষের যে একটি হতাশা, লেভেল অফ ফ্রাস্ট্রেশন। তারা যে দীর্ঘদিন আওয়ামী লীগ রেজিমের দ্বারা যে ক্ষতিগ্রস্ত, অথবা তাদের যে শোষণ নিষ্পেষণের কারণে যে তারাও হতাশ। তারা যখন দেখছে যে আমরা তো কিছু করতে পারছিলাম না, জনগণ তাদের ভোটটা দিতে পারছিল না, অন্যান্য দল তারা ভালোভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছিল না, যারা অভিভাবক আমাদের। তো সেই সব ব্যক্তি, সেই সব মানুষ, সেই সব পরিবার যখন দেখছিল যে আমরা যখন এই সাহসটুকু করেছি, তো তাদের তো আর ঘরে বসে থাকার প্রয়োজন নেই। তো ঠিক সেই সময়টা শুরুর দিকে যেটা আমরা দেখেছি, আমরা খুব ভাইরাল হয়েছে এই ব্যাপারগুলো, আসলে পানির বোতল, পলিথিন দেয়া, খাবার দেয়া। তো এটার বাইরেও মানে এটা ছবিতে না দেখতে যতটুকু মানে আমরা আবেগী হই, তার থেকে আমরা যখন এটা সামনাসামনি পেয়েছি, আমরা সেই জায়গাটা আমাদের কাছে আরো বেশি আবেগময় আর কি। অবশ্যই। আন্দোলনে কি আসলে মানে কোনো মতপার্থক্য বা বিভক্তি এরকম ছিল কিনা? হ্যাঁ, এটা তো থাকবেই, কারণ গণ অভ্যুত্থানের জায়গায় আসলে আমাদের মূল যেই প্রথম দিকে আপনারা জানেন, এক দফার আগে 9 দফা, 8 দফা বা বিভিন্ন রকম দফা দাবি ছিল আর কি। তো এই ক্ষেত্রে যেটা বারবারই হয়েছে সেটা হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে, যেমন আমরা রংপুরের কথাই বলি, আন্দোলন করতে গিয়ে ঠিক কোন স্পটটাতে আমরা আন্দোলন করব, কোন জায়গাটাতে আমরা আসলে সবার একটা ম্যাচ গ্যাদারিং করব, কোথায় আমরা আমাদের সহযোদ্ধাদের আরেকটু নিরাপদ রাখতে পারবো। তো এইসব ব্যাপার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতপার্থক্য হয়েছে। তবে সবার উদ্দেশ্য যেহেতু একটা ছিল যে ফ্যাসিবাদকে ঠেকিয়ে দেওয়ার যে একটি ইচ্ছে বা আকাঙ্ক্ষা, সেটি স্বার্থে আসলে সবাই দিন শেষে আমরা একত্রিত হতে পেরেছি। এটা সবারই ওই ঐক্যবদ্ধের জায়গাটা থেকে আসলে সবাই সহযোগিতা করেছে। সাধারণ জনতা যেভাবে নামছিল, শিক্ষার্থী মানে বাংলাদেশের আপামর জনতার একটা সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনে ছিল, যেটা আমরা জানি। আসলে একটা বিষয় জানতে চাচ্ছি যে মানে হুইচ ওয়াজ দ্য মোটিভেটিং ফ্যাক্টর, কোন জিনিসটা আসলে মানুষের কাজ করছিল যে না এই আন্দোলনটাতে অংশগ্রহণ করা উচিত, নামটি হচ্ছে। আচ্ছা, না, এখানে যেটা আমি আপনাকে শুরুতেই উত্তর দিয়েছি সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যখন হাইকোর্ট রায় দিলেন কোটা সংস্কার বা এক্সওয়াইজেড এইসব ব্যাপারে, তো আন্দোলনটা কিন্তু তখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল। যখন শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা করলো, আপনারা দেখেছেন বিগত 16 বছর বা বিভিন্ন সময়, এবং আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি, আমরা যখন আরবার ফাহাদের মানে এক দেশে কারো উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, এটার বিরুদ্ধে যে কেউ যে কোনো কথা বলতে পারে। তো সেটিতে যখন দমন পীড়ন করে রাষ্ট্রীয় বাহিনী বা সেই রাজনৈতিক দল তাদের অঙ্গ সংগঠন, তখন ব্যাপারটি আর ওই জায়গায় থাকে না। তো এই জায়গা থেকে যেমন আমরা এটাও দেখেছি নিরাপদ সড়ক আন্দোলনে, তারপর হচ্ছে আমরা বিভিন্ন সময় দেয়াল লিখন করেছিলাম খাতা কলমের দাম কমানোর জন্য, বা বিভিন্ন ছাত্রদের অধিকার নিয়ে বা তাদের দাবি দাবা নিয়ে, এবং ভোটের আগে আমরা গণতন্ত্র ফিরিয়ে দেওয়া বিভিন্ন কথা দাবি আমরা তুলেছি। সে সময় বারবার ছাত্রলীগ বা যুবলীগের একটা হামলা বারবারই হতো, নট অনলি রংপুর, বা শুধু রংপুরের কথাই বলছি না, এটা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং এটা তৃণমূলে আরো হতো। তৃণমূলে আরো কি হতো, আমরা এটা নিউজ মিডিয়াতে আসতো না। ধরেন তৃণমূলে কোন একটা রাজনৈতিক দল, ছাত্র অধিকার পরিষদ, কোন একটা মফস্বল উপজেলায় কোন একটা প্রোগ্রাম করবে, সেখানে গিয়ে ছাত্রলীগের ছেলেরা বা ছাত্রলীগের সেই গুন্ডা বাহিনীরা সেখানে হামলা করেছে। এগুলো আমরা নিউজ মিডিয়াতে খুব কম এসেছে, যেহেতু মফস্বল শহরে আর কি এই ঘটনাগুলো ঘটেছিল। তো ঠিক এই জায়গাটাতে আসলে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কে আসলে বা কোন জিনিসটা মূল ফ্যাক্ট ছিল, তো মূল ফ্যাক্টটা আসলে একদিনে হয়নি। দীর্ঘদিনের যে শোষণ বঞ্চনার শিকার হয়ে যাওয়া যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর মধ্যে যে ক্ষোভ, রাগ, মন খারাপ বা অভিমান, সেই জায়গাটাই আসলে জুলাই আন্দোলনের সাফল্যের মূল কারণ। অনেকেই বলে শিক্ষিত সমাজ বা হাই লেভেল যারা বলে যে দ্য রেভলিউশন ওয়াজ পলিটিক্যালি ড্রাইভেন। আচ্ছা, তো আপনি একটা কথা বললেন যে উচ্চ পর্যায়ের লোক, বাংলাদেশের কোনো উচ্চ পর্যায়ের লোক থাকবে না বা থাকে না, এটার এক্সিস্টেন্স নিয়ে আসলে আমি খুব বেশি সোচ্চার হয়ে কথা বলতে চাই।
বাংলাদেশের মানুষ ঠিক যেদিন থেকে চিন্তা করা শুরু করবে যে আমার কোনো প্রভু নেই, যে প্রভুটা শেখ হাসিনা হতে চেয়েছিল, আমার কোনো প্রভু নেই, আমি রাষ্ট্রের মালিক, অর্থাৎ রাষ্ট্রের সকল সিদ্ধান্ত আমার মধ্য দিয়ে যেতে হবে, তখন বাকি রাজনৈতিক দলগুলোর অন্যতম নৈতিক দায়িত্ব হয়ে ওঠা উচিত সেই রাজনৈতিক দলটাকে ঠেকানো যেটি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে, যদিও শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেননি, সে নিজের মতো করেই সংসদে গিয়েছেন, সেদিনই আসলে এই কথাগুলো আর আসবে না। আর একটি অভ্যুত্থান বা একটি বিপ্লবের পিছনে অবশ্যই রাজনৈতিক কলকাঠি থাকে বা রাজনৈতিক প্রভাব থাকে। এই কথাটা আসলে ঠিক কখন রাজনৈতিক দলগুলো কাকে নিয়ে কাজ করে, রাজনৈতিক দলগুলো জনগণ নিয়ে কাজ করে, আবার এই রাজনৈতিক দলই একটি সরকার গঠন করে। তো সেই সরকার যখন জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করে, তো সেই জায়গা থেকে যখন জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তো তাকে ঠেকানোর জন্য জনগণকে সহযোগিতা করে রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। যে আকাঙ্ক্ষাটা নিয়ে সবাই এই আন্দোলনটা করেছিল বা আন্দোলনে নেমেছিল, এখন আন্দোলন পরবর্তী সময়ে মানে এই আকাঙ্ক্ষাটা কতটুকু পূরণ হয়েছে আপনি বলবেন? আচ্ছা, এখানে আসলে আকাঙ্ক্ষা, আমি যেটা বারবারই বলছি, জুলাই আন্দোলন একটি মাত্র আকাঙ্ক্ষার কারণে এই গণঅভ্যুত্থান হয়নি। গণঅভ্যুত্থানের শুরুর দিকে, গণঅভ্যুত্থান না হওয়ার আগেও ছিল একটি ছাত্র আন্দোলন, যেটি কোটার বিরুদ্ধে আর কি। তো এর মাঝামাঝি আমরা যেটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ইচ্ছা আমাদের অনেক ছিল। আমি বারবারই অনেক সময় বলেছিলাম যে জুলাই আন্দোলনের পরে সংবিধান নিয়ে যখন বিভিন্ন কথা হয়, আমি স্পষ্ট করেই বলেছিলাম যে যে দেয়ালগুলো শহরে আছে সেই দেয়ালগুলি এক একটা সংবিধান, এবং যে দেয়াল লিখনগুলো আছে সেগুলো একটি অনুচ্ছেদ। অর্থাৎ আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু আমরা বা শিক্ষার্থীরা তাদের মনের কথাটা বলে গিয়েছে, তারা কি চায়, নতুন বাংলাদেশ, XYZ, অনেক কথা আছে দেয়ালগুলোতে। তো সেগুলো আসলে বাস্তবায়ন করতে ইন্টেরিয়মও ব্যর্থ হয়েছে, এবং সে পুরোপুরি ব্যর্থ বললেই আমি মনে হয় ভালো হয়। এবং তার সাথে যে আমি যেটা বললাম আপনাকে শুরুতে, যে রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব ছিল জনগণকে সাহায্য করা, তো সেই সকল রাজনৈতিক দল ঠিক কোন উদ্দেশ্যে বা কোন কারণে জনগণকে পরবর্তী সহযোগিতাটা করলো না, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছেটাকে প্রাধান্য দিল না, সেটি আসলে ভাবার বিষয়। তবে এটি আরেকটা কথা বলতে চাই যে বিপ্লবের পরেও, বিপ্লব তো আমরা করতে পারিনি গণঅভ্যুত্থানটাকে, যদি গণঅভ্যুত্থানটাকে বিপ্লবের রূপ দিতে পারতাম তাহলে হয়তো এই জটিলতাগুলো থাকতো না। তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হয়নি, বা যে আকাঙ্ক্ষাটা ছিল, যে কারণে মানুষ, বাবা মা, সন্তান, বোন, ভাই সবাই ছুটে গেছে, মসজিদের ইমাম থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, শ্রমজীবী মানুষ সবাই ছুটে গেছে। তো সেই মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হয়নি। সেই বাস্তবায়ন না হতে হতে নির্বাচন সামনে চলে এসেছে, এখন দেখা যাক তারপর কি হয়। তবে এটা খুব সত্য কথা, জনগণ কথা বলার যে সুযোগটা, সেই সাহসটুকু পেয়েছে, এবং আমি জনগণকে বলতে চাই যে সেই সাহসটুকু আপনারা ধরে রাখুন, কারণ রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের মতো করেই রাষ্ট্র চলতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে কতটুকু দৃষ্টিভঙ্গি বা চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়? যেটা আমি এর আগে বললাম, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাক স্বাধীনতার যে ব্যাপারটা, সেটি আরো বেশি ট্রান্সপারেন্ট হয়েছে, আরো বেশি স্বচ্ছ হয়েছে মানুষের কাছে। তবে আমরা দেখেছি মব কালচার হয়েছে, দমন পীড়নের যে একটা নতুন ধরন বা নতুন একটা ঘটনা তৈরি হয়েছে, এটি খুবই দুঃখজনক। এটাতে আমরা বারবার বললাম না যে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে এই জায়গায়। আসলে ইউনূস সরকারের পাশাপাশি তার আইন শৃঙ্খলা বাহিনী এবং আমলাতান্ত্রিক যে জটিলতাটা ছিল, শেখ হাসিনা গত 16 বছরে ঠিক কিভাবে কাকে ইউনো থেকে ডিসি বানিয়েছে, কাকে SI থেকে OC বানিয়েছে, তো এই পুরো কিন্তু একটা সার্কুলেশন শেখ হাসিনা করেছে, যার ফলে তার প্রতি যে মানে তার যে রেজিমের একটা যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু রাষ্ট্র ব্যবস্থাতে এখনো পর্যন্ত আছে। তো এটাকে আমরা মনে করতে পারি এটি কারণ, এই আকাঙ্ক্ষাগুলো বা এই জায়গাগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করার পিছনে। এক্ষেত্রে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি পারতেন, তার ততটুকু মেধা মনন আছে বলে আমরা মনে করি, এবং তার সাথে বিএনপি সহ যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছে তারাও পারতো, কিন্তু এর আগে যেভাবে বললাম, তারা ব্যর্থ হয়েছে, তারা অথবা তারা করতে চাননি। এটির দায় বা এটির ফলে যে প্রভাবটা, এটা তাদের দায়টুকু তাদের নিতে হবে, এবং জনগণ হয়তোবা আজকে একটু থেমে আছে, তবে আজকে কালকে থেমে থাকলেও পরশু জনগণ ঠিকই কথা বলবে। আর আরেকটা প্রশ্ন করবো, শেষ দিকে আসছি আমরা আলোচনার, যে এই যে জুলাইয়ের স্পিরিটটা লং টার্মে এই যে জেনারেশনটা কতটুকু ধরে রাখতে পারবে? আসলে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট, 52 যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখনো আমাদের মধ্যে আছে। আমরা কিন্তু জুলাই আন্দোলনের স্লোগান দিয়েছিলাম, 52 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 71 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
এরকম আমরা অনেক স্লোগান দিয়েছি। তো এই স্লোগানগুলোর মধ্যে কিন্তু 50 বা 70 বছর পুরনো ভাষা আন্দোলন, 50-55 বছর পুরনো মুক্তিযুদ্ধ আমাদের কিন্তু ঠিক স্পিরিটটা ধরে রেখেছি আমরা, বা সেটি আমাদের মনে এখনো আছে। আমরা যারা বাংলাদেশী, আমরা যারা বাংলাদেশকে ধারণ করি, যারা এখনো পর্যন্ত করছেন তারা হয়তো এগুলো নিয়ে জটিলতা তৈরি করছে, মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বাজে প্রশ্ন করছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন। তো এই জায়গা থেকে আসলে তাদেরই আসলে একটা মানে তাদের ওই জায়গায় আসলে কতটুকু তারা বাংলাদেশকে ধারণ করতে পারে, এটি প্রশ্ন জাতির কাছে এখনো আছে। জাতি সে জবাবটা অবশ্যই দেবে। এবং যেটা আপনি এই যে কতদিন পর্যন্ত সাস্টেইন করবে আসলে, আসলে ব্যাপারটা সাস্টেইন করাটা সম্পূর্ণ নির্ভর করে আসলে জনগণের উপর বা সেই সকল মানুষের উপর যারা এই লড়াইটা করেছে। তো আপনি যখন লড়াইটা করে এসেছেন, লড়াই রেসটা আপনাকেই টিকিয়ে রাখতে হবে, আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। যে সকল শিক্ষার্থী আন্দোলন পরপরই ঘরে ফিরে গেছে, যারা একদম চুপ হয়ে গেছে, তাদের কাছে আমার অনুরোধ আসলে আপনারা কথা বলুন। কথা ঠিক যে লড়াইটা আপনারা করেছেন সেই লড়াইয়ের পর যে একটি আপনার নতুন করে যে একটি কাঠামো তৈরি করার যে একটি প্রয়াস, সেই প্রয়াসটা থেকে বেরিয়ে আসাটাতে মানে আপনারা ভুল বলবো না, তবে আপনারা থাকলে ভালো হতো আর কি। আচ্ছা, শেষ প্রশ্নে জানতে চাবো পুরো সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি। এই জুলাই আন্দোলন আপনারা সামনে ছিলেন, আন্দোলন করেছেন, এবং পরবর্তী সময় এখন পর্যন্ত যারা যত কিছু ঘটনা আছে সব মিলে একটা মূল্যায়ন। জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারে নেতৃত্ব দিয়েছিলেন, ঢাকা থেকে শুরু করে যে সকল ছাত্র নেতারা, তারা একটি রাজনৈতিক দল তৈরি করেছে, জাতীয় নাগরিক পার্টি। খুবই শুভেচ্ছা তাদের জন্য। তবে আমরা জুলাই আন্দোলনের সময় সবচেয়ে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, আপনার প্রশ্নের মধ্যে কোথাও আসেনি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তো এটা খুব স্পষ্ট। রাজাকার স্লোগানটা তুমি কে আমি কে রাজাকার যখন বলছিলাম আমরা, তখন আমরা ক্ষোভ থেকে বলছিলাম। অর্থাৎ আপনি একজন, আপনাকে একটা গালি দেয়া হয়েছে, সেই গালিটার প্রতিবাদে এই গালিটা আমাকে কে দিয়েছে, তো এই গালিটা আমি গ্রহণ করছি, গালিটা কে দিয়েছে, ওই স্বৈরাচার বলেছে, এই জিনিসটা মানছি না, এই জিনিস, এটা যে একটা স্যাটায়ার, এই জিনিসটা আমরা বোঝাতে মানে বোঝানোর চেষ্টা করছি ওই সময়। তবে এই যে যেটা বললাম আমি, যারা ছাত্র নেতা বলি, বা এখন যারা নতুন করে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, বা নতুন যে রাজনৈতিক দলগুলো সব পুরনো, কিন্তু নতুন ভাবে যে নতুন একটি ন্যারেটিভ তৈরি করছে, এদের সতর্ক থাকা উচিত। আসলে বাংলাদেশের মানুষ এদেশের জনগণের তেবাগা আন্দোলনও ভোলেনি, ফকির সন্ন্যাসী বিদ্রোহ ভোলেনি, এবং রংপুর ক্যান্টনমেন্টে যখন সাঁওতালরা তীর ধনুক দিয়ে হামলা করেছিল সেটিও ভুলে যায়নি বাংলাদেশের মানুষ। একই সাথে বাংলাদেশের মানুষ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করা নূর হোসেনের ওই খালি গায়ের যে চিত্র সেটিও ভুলেনি। বাংলাদেশের মানুষ 69-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের কথাও ভুলেনি। বাংলাদেশের মানুষ 71-এর কথা ভুলেনি। বাংলাদেশের মানুষ 24-এর গণ অভ্যুত্থানের কথাও ভুলবে না এবং ভুলেনি। তো এই জায়গায় আসলে আমরা যে প্রেক্ষাপটটা থেকে এসেছি, শুধু যে সবার আগে যে আমাদের যে প্রায়োরিটিটা ছিল, সেই প্রায়োরিটিটা ছিল আমাদের বাংলাদেশ, বা বাংলাদেশকে ওন করে আমরা এই সবগুলো গণ আন্দোলনে মানুষের অধিকার আদায়ের আন্দোলন আমরা কিন্তু সম্মুখ সারিতে ছিলাম। তো ঠিক এই জায়গাটাতে তারা কতটুকু ধারণ করতে পারলো, এই ব্যাপারটা নিয়ে আমরা এখনো সন্দিহান। এবং বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখছি অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন অরাজকতা, এবং সবগুলোই ওই সব রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তির দ্বারা হচ্ছে। এবং একটা কথা তারা খুব বেশি চর্চা করে যে ব্যক্তির দায় দল নেবে না। তো আমি বলতে চাই, আমি নিজে গণঅভ্যুত্থানের পরবর্তী আমি খুব কম হেলমেট পরেছি। কেন পড়েছি খুব কম হেলমেট? মানে আমার কাছে একটা, আমার সাবকনসিয়াস মাইন্ড বলছিল যে না, আমি যদি আমার পরিচয়টা দিই তাহলে হেলমেটের জন্য আমি কোনো আইনি জটিলতার মধ্যে পড়বো না। তো আমাকে ইম্পাওয়ারটা কে করলো? অবশ্যই ইম্পাওয়ারটা আমাকে গণঅভ্যুত্থান করেছে। গণঅভ্যুত্থানের ফলে আমার একটা মাইন্ডসেটে তৈরি হয়ে গেছে, যদিও সেটা বেআইনি, যেটা আমার ধারণ করা উচিত না। তো সেই দলটা, সেই বিএনপি, সেই জামায়াত, সেই এনসিপি, তো যাদের ইম্পাওয়ার করছে, যে সাহসটুকু বা যে ক্ষমতায়নটা তাকে করছে, সেই ক্ষমতায়ন থেকেই কিন্তু সে সেই খারাপ কাজটুকু করছে, সেই চাঁদাবাজিটুকু করছে, সে সেই মানুষের উপর মব সন্ত্রাস করছে, কারোর উপর হামলা করছে। তো এই দায়টুকু না সেই রাজনৈতিক দলেরই, এর বাইরে আর কোনো সত্য হতে পারে না। তো রাজনৈতিক দল এটি এড়িয়ে গেলেও এটি এড়িয়ে যাওয়ার আপনাদের সুযোগ নেই। তো ওভারঅল বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ লড়াই করতে ভালোবাসে, বাংলাদেশের মানুষ অধিকারকে ভালোবাসে, তাদের ন্যায্য অধিকার, তাদের যে আমি 70 টাকা চালের কেজি খাবো না, আমি 20 টাকা খাবো, এই কথাটা আমি বলতে চাই। এই কথাটা বলতে গিয়ে হাসিনা আমাদের আটকে ছিল,
সেটি আর কারো করার সুযোগ নেই, বা যদি কেউ করেন সেক্ষেত্রে জনগণকে সহ আমরা আবারও হয়তোবা দাঁড়িয়ে যাব। এবং আমরা যেটা মনে করি যে একজন বিপ্লবী বা একজন বিদ্রোহী মৃত্যুর আগ পর্যন্ত বিদ্রোহী। ধন্যবাদ।